নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার সঙ্গে আছেন, দেখছেন প্রথম দিন থেকে, তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। একটাই অনুরোধ আমি প্রত্যেকবার করি, আবার করছি আপনাদের কাছে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নোটিফিকেশন আইকন মানে বেলটা অন করে দিন। নতুন সরকার গঠিত হওয়ার পর যে তড়িৎ গতিতে কাজ শুরু হয়েছে তা অনেকেই হয়তো ভাবতে পারেননি, অনেকেই পারেনি। কিন্তু যেভাবে কাজটা হচ্ছে তাতে দুটো জিনিস পরিষ্কার। শুভেন্দু অধিকারী যে সংগঠক হিসেবে যথেষ্ট, যাকে বলা হয় সফল ছিলেন, সেটা আগেই প্রমাণিত হয়েছে। কিন্তু এবার প্রমাণিত হচ্ছে যে তিনি এর আগে যে মন্ত্রিত্বের দায়িত্ব সামলেছিলেন, একাধিক সরকারি পদ সামলেছিলেন, সেই অভিজ্ঞতাটা তার প্রচন্ডভাবে কাজে লাগছে। এবং এর সঙ্গে হয়তো এমনও হতে পারে আরো কিছু অভিজ্ঞ পরামর্শ তিনি কারো কাছে পেয়েছেন। যাই হোক, আমরা যেটা দেখতে পাচ্ছি, খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়েছে এবং বিভিন্ন নীতি নির্ধারিত হচ্ছে, সরকারি নীতি ঘোষিত হয়েছে। সরকার পরিচালনায় আমি বিশেষ করে একটা বাম সরকারের একটি আদল আমি দেখতে পাচ্ছি। বামেদের সঙ্গে বিজেপি সরকারের কোথাও কোনো সাযুজ্য নেই, একটি জায়গায় আছে। তা হলো সরকার এবং দলের মধ্যে যে বিভাজন রেখাটা, সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে প্রথম দিনেই, যেটা তৃণমূল কোনোদিন করেনি। তৃণমূলে মনে হয়েছিল যাহা দল তাহাই সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, আমাদেরকে দলনেত্রী ছিলেন, কাজে দল এবং সরকারের মধ্যে কোনো বিভাজন ছিল। যা হয় তারপরে দলের মেজো সেজো ছোট সব নেতারাই মনে করতো তারাই মন্ত্রী, তারাই সরকার চালাবে। রাজ্য সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রথম দিনেই বলে দিয়েছেন, সরকার এবং দলের মধ্যে সমন্বয় থাকলেও কেউ অন্যের কাজে হস্তক্ষেপ করবে না। এটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত। এর ফলে দলের যে এই কেষ্টবিষ্টুরা হয়ে যায় অনেক সময়, তারা সব সময় আইন নিজের হাতে নিয়ে নিতে চায়, সেটা নিতে আর সাহস পাবে না। অন্যদিকে সরকার নিজস্ব নীতি প্রণয়নের সুবিধা পাবে। এটা বামেদের সময়ও ছিল, যদিও পরে বহু সময় তার ব্যত্যয় ঘটতেও আমি দেখেছি। বুদ্ধবাবুর আমলে ফের এই নীতি বলবৎ হয়েছিল, তবে তিনি শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠার বিশেষ সময়ই পেলেন না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সে সময় পাবেন বলে আশা করা যাচ্ছে, যদিও রাজনীতির পথ বড় পিচ্ছিল। সেখানে অন্য যারা বর্তমানে শাসক দলে এলেন, সকলেই যে একইভাবে পথ চলবেন তা এখন থেকে কিন্তু বলা মোটেই সম্ভব নয়। বিজেপি একটি রেজিমেন্টেড পার্টি, শৃঙ্খলাবদ্ধ দল বলে সকলে মনে করেন, অতএব সেখানে এটা থাকতে পারে। মুখ্যমন্ত্রীও এটা সম্ভবত বোঝেন এবং সেই জন্যই তিনি পুলিশ প্রশাসনকে একটা নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে বলেছেন। এবং সেটা যদি পালিত হয় তাহলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হবে। তার ফলে কেউ নিজেকে সরকারের বা আইনের ঊর্ধ্বে মনে করবেন না। পুলিশ প্রশাসনের মধ্যে আস্থা নিয়ে আসা খুব জরুরি ছিল, খুব জরুরি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করতেন, তাতে প্রশাসনিক আধিকারিকদের সিংহভাগ ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকতেন, এটা আমরা জানি। এবং প্রথম দিন থেকে তিনি এটা করে ফেলেছিলেন। এবং তারপরে কি হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যবে থেকে ঢুকে পড়লেন এই কি বলে সরকারের মধ্যে, কার্যত তিনি ডিফ্যাক্টো পুলিশ মন্ত্রী হয়ে গেলেন। এই যে তিনি ডিফ্যাক্টো পুলিশ মন্ত্রী হয়ে গেলেন, তা কিন্তু অনেক পুলিশ আধিকারিক থেকে দলের প্রচুর নেতা মন্ত্রী পছন্দ করতেন না। মমতাকে যেভাবে দলীয় কর্মীরা নেত্রী হিসেবে মানতেন, তা তো অভিষেককে মানতেন না, অনেকে বাধ্য হয়ে মানতেন, যাকে বলা হয় স্বতঃস্ফূর্তভাবে মানতেন না। এইটা প্রথম দিন থেকে এড়াতে চাইছে বিজেপি সরকার বাংলায়। তার জন্য একদিকে যেমন পুলিশ প্রশাসনকে বলেছে নিরপেক্ষতার সঙ্গে কাজ করবেন, শির দাঁড়া উঁচু করে কাজ করবেন, তেমনি দুর্নীতি দমনে বেশ কিছু ব্যবস্থা নিয়েছেন, যেটা খুব ভালো পদক্ষেপ বলে আমি মনে করি। আমি প্রথম যেটা বললাম সেটাও ভালো পদক্ষেপ, আবার এটাও ভালো পদক্ষেপ। শুভেন্দু অধিকারী বলেছেন একটা যে দুর্নীতি দমনের যে একটা কমিটি করা হয়েছে, সেইখানে চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়কে। তিনি চেয়ারপারসন হয়েছেন মহিলা নির্যাতন সংক্রান্ত বিষয়গুলি দেখার জন্য। আরেকটাও কমিটি হয়েছে, আমি সেই কমিটির কথা এখানে বলতে চাইছি না, আমি এইটাই বলতে চাইছি, শুভেন্দু বলেছেন, মুখ্যমন্ত্রী আর কি বলেছেন, সেখানে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। পুরনো পেন্ডিং জিডি বা এফআইআর যেগুলো পড়ে আছে সেগুলো সংগ্রহ করা হবে, মানে এই কমিটি সংগ্রহ করবে। এবং এনএচআরসি, এসসি কমিশন, এসটি কমিশন, ওবিসি কমিশন, মাইনরিটি কমিশন, শিশু নারী অধিকার কমিশন, রাজ্য কেন্দ্রের যত রেকমেন্ডেশন এখনো অবধি পড়ে রয়েছে, সেগুলো
এই কমিটির যারা সদস্য প্রাথমিকভাবে নিয়ে নেবেন এবং এটার কাজটা করবেন, যে গুরু দায়িত্বটা পালন করবেন দময়ন্তী সেন, আইপিএস দময়ন্তী সেন। এই দময়ন্তী সেনকে আপনাদের অনেকেরই মনে আছে। এই দময়ন্তী সেন পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডে তিনি প্রমাণ করেছিলেন যে সত্যিই সেই মহিলা ধর্ষিতা হয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী মানতে চান। তিনি বলেছিলেন সাজানো গল্প। শুধু তাই নয়, লালবাজারে পর্যন্ত সিনিয়র পুলিশ অফিসাররা তারা বলেছিলেন সরকারের বিরুদ্ধে এরকম না বলাই ভালো। এতে কোনো লাভ হয় না, এতে খুব ক্ষতি হয়। এই যে নারী সমাজে যে বার্তাটা পৌঁছে গেল, সেটা খুব খারাপ বার্তা। এই সেই দময়ন্তী সেন অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে সততার সঙ্গে কাজ করেছিলেন, তাকে নিয়ে আসা হয়েছে। এটা খুব মূল্যবান একটা কাজ বলে আমি মনে করি। এবারে তৃতীয় কাজটা কি? হাওড়া শিয়ালদা স্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে হকার উচ্ছেদ হচ্ছে। এর মধ্যে দুটো দিক আছে, একটা ভালো দিক আছে, কিন্তু আরো একটা দিক আছে মানবিক দিক। সেই মানবিক দিকটা কিন্তু উপেক্ষিত হচ্ছে, সেটা দুঃখের জায়গা। ভালোটা হচ্ছে কি, এটা ঠিকই সরকারি জায়গা দখল করে হকার যারা ব্যবসা করছে তাদের ব্যবসা করার অধিকার নেই, আমরা জানি। এমনকি ফুটপাতে মানুষের যে চলার জায়গা, সেখানেও যেভাবে ব্যবসা হয়েছে, গুমটি হয়েছে, এবং বিশেষ করে প্রচুর তৃণমূলের মেজো সেজো নেতারা সেখানে বসিয়েছেন। এই নিয়ে আমি করেছি, এর আগে এপিসোড করেছি, লিখেওছি বহু জায়গায়, কিন্তু কিছু কাজ হয়নি। এখন সেই যারা বসে আছেন তাদের উচ্ছেদ করা দরকার বলে আমি মনে করি। কিন্তু এখানে আমার আরো একটা বক্তব্য আছে। যে সমস্ত দরিদ্র এবং অসহায় হকাররা ওখানে থেকে উচ্ছেদ হয়ে যাবেন, তারা পরের দিনে কি খাবেন, কোথায় যাবেন, কেমন করে থাকবেন? তারা তো আমাদেরই লোক, তারা তো আমাদের সমাজের লোক, তারা তো আমাদের প্রতিবেশী, আমাদের নিজেদের দেশের লোক। আমরা কি তাদের কথা ভাববো না? নাকি ভাববো কিন্তু গুরুত্ব দেব না? এই একটা একটা কোথাও একটা মধ্যবিত্ত উপেক্ষায় তাদের আমরা বাইরে ফেলে দেবো, তা হতে পারে না। কারণ এটা কিন্তু হয় না। আলটিমেটলি শেষ পর্যন্ত দেখা যাবে এটা থেকেই একটা ক্ষোভ জন্মাবে। এই যে যারা দরিদ্র প্রান্তিক হকার, তাদের কি করে জীবন ধারণ হবে সেই সম্পর্কে একটা রূপরেখা খুব প্রয়োজন ছিল, যাকে বলা হয় রিহ্যাবিলিটেশন। অনেকে বলবেন না, এই রিহ্যাবিলিটেশন সরকারের দেওয়ার কথা নয়। ঠিকই বলতে পারেন, সরকারের দেওয়ার কথা নয়, কারণ সরকারের উচ্ছেদ করার কথা সরকারি জমি দখল করে যারা আছে। কিন্তু এটাও মনে রাখা দরকার যে সরকারটা কিন্তু মানুষের জন্য, মানুষের মঙ্গলের জন্য সরকার। সরকার মানুষের অমঙ্গলের জন্য নয়। এই দিকটা ভাবতেই হবে। কেন ভাবতে হবে? কারণ আজকের দিনে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস, সেখানেও এই নিয়ম আছে। আমরা যার জন্য আজকাল আর জেলখানা বলি না, আমরা সংশোধনাগার বলি। এবং সেখানে সংশোধনাগারে সারা পৃথিবীতে যা যা পরিবর্তন হচ্ছে আমাদেরও করতে হবে। আজ আমরা করতে পারিনি, হয়তো কালকে করতে হবে, কাল না হলে পরশু করতে হবে, করতে আমরা বাধ্য। চতুর্থ যে কাজটা হয়েছে সেটাও একটা ভালো কাজ হয়েছে। পুরোহিত এবং মুসলমান মুয়াজ্জিম মানে ইমামদের ভাতা বন্ধ করা হয়। এটা খুব দরকার ছিল। কেন? কারণ যে একটা ধর্মের দোহাই দিয়ে কোনো ভাতা দেওয়া যায় না, না, তাতে লাভ কিছু হয় না। আমি একটা এপিসোডে বলেছি, বিশাল ঋণের দায়ে এই রাজ্য নুব্জ হয়ে আছে। 8 লক্ষ কোটি টাকা তার দেনা। সেখানে ব্যয় কমানো এবং আয় বাড়ানোর বাস্তবসম্মত সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। সেটা শুনে, আমার কথা শুনে কেউ কেউ আমার কথাকে বিঁধে বলেছেন আমাকে ভাবতে হবে না। তাকে, সেই শ্রোতাকে আমার বিনম্র নিবেদন, তার কাছে আমার মাথাটা বন্ধক রাখিনি। আমার মাথাটা আমার নিজের জায়গাতেই আছে, নিজের কাঁধের উপরেই ফিক্স করা আছে। কাজে আমি ভাববো এবং সেই মোতাবেক কিছু কথা বলবো। তবে সরকারের এই যে সিদ্ধান্ত, যেটা এক্ষুনি বললাম, যে পুরোহিত ভাতা এবং ইমাম ভাতা বন্ধ করা, সেটা তো কার্যত আমার ওই কথাকেই মান্যতা দিচ্ছে এই সরকারের সিদ্ধান্ত। পুরোহিত এবং ইমামদের ভাতা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। এই যে একসঙ্গে পুরোহিত এবং ইমাম ভাতা বন্ধ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, এর পেছনে একটা বিচক্ষণতাও কাজ করেছে। সফট হিন্দুত্ব জাতীয় রাজনীতির মোহে পড়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কিছু ভাতা শুরু করেছিলেন, কিছু কিছু মন্দির শুরু করেছিলেন। আবার তার আগে তিনি ইমাম ভাতা দিয়ে শুরু করেছিলেন মুসলিমদের কি করে তুষ্ট করা যায়। না, শুধুমাত্র পুরোহিত বা ইমাম কোনো একটা জাতির পরিচয় হতে পারে না। না, সে পরিচয়টা কিন্তু সেকুলার।
সকলেই থাকবে সেখানে, সবার মঙ্গল হবে। তিনি যদি প্রকৃত সেকুলার রাজনীতির আশ্রয় নিতেন তা অনেক বেশি কার্যকর হতো। প্রাথমিক শিক্ষা, শিক্ষিত বেকারদের জন্য তিনি যদি স্কিল ডেভেলপমেন্টের ব্যবস্থা করতেন, তার জন্য এই ভাতা দিতেন, আ কাইন্ড অফ স্কলারশিপ, তাহলে অনেক বেশি উপকারী হতো। যেটা বলেছেন কিন্তু মুখ্যমন্ত্রী, এই সমস্ত কথা থেকে একটা জিনিস বেরিয়ে আসছে, তিনি মুখে যখন প্রার্থী ছিলেন তখন যা বলেছিলেন হিন্দুত্বের স্বার্থে, হিন্দুত্ব ভোটের স্বার্থে, তা কিন্তু এখন করছেন না। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি অনেক বেশি নিরপেক্ষতার পরিচয় দিচ্ছেন। এটা খুব দামি ব্যাপার বলে আমি মনে করি, বিশেষ করে আমার মনে হচ্ছে এটা অনেক বেশি কার্যকরী। আমরা জানি প্রবল হিন্দুত্বের ঝড়েই তৃণমূল বিপর্যস্ত হয়েছে। বিজেপি নেতারা বহু সময় বিভাজনের স্লোগান দিয়েছেন নির্বাচনের আগে, আমি তার তীব্র সমালোচনা করেছি। এখনো যদি দেখি তাহলে ফের করব। আমি জানি তাই নিয়ে আমাকে অনেক গালমন্দ সহ্য করতে হয়, এখনো অনেক বেশি। অনেকে বলেন, কিন্তু কিছু করার তো নেই, আমাকে এটা বলতেই হবে। ওই যে বললাম, আমার মাথার তো এইখানে লাগানো আছে, মাথায় মস্তিষ্ক যেটা, সেই দিয়েই তো আমি ভাবি। আমি মনে করি কোন দেশ বিভাজনের রাজনীতির সাহায্যে বড় হতে পারে না। আমাদের প্রতিবেশী পাকিস্তানকে দেখুন, আফগানিস্তানকে দেখুন, কি অবস্থা। আমি মনে করি তারা কখনো বড় হতে পারেনি এই কারণে। এবং মনে করি বিভাজন মানুষের মধ্যে ঘৃণা ছড়ায়, সেটা মোটেই বাঞ্ছনীয় নয়। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু বলেছেন পরিষ্কার স্পষ্ট ভাষায়, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, কোনো ধরনের বিতর্কিত বা বিবাদিত শব্দ তিনি ব্যবহার করবেন না। এবং এই কথাটা শুনে সকলের মনে একটা স্বস্তি নেমেছে, স্বস্তিকর কথা বলেছেন। অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য বলেছেন এই সরকার পশ্চিমবঙ্গ সরকার, রাজ্য সরকার, এটা বিজেপির সরকার নয়, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ভেরি সিগনিফিকেন্ট, এটা খুব মূল্যবান কথা। এবার আরেকটি বিষয় হলো অন্নপূর্ণা ভান্ডার চালু করা। এটা তো বিজেপির নির্বাচনে ইউএসপি ছিল, কাজেই শুরু করতেই হতো। লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তারা এই প্রকল্পে লাভবান হবেন। মহিলাদের উন্নয়নে এই প্রকল্প প্রয়োজন বলে আমি মনে করি, এখনো মনে করি। এর সঙ্গে বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা যেটা দিচ্ছেন সেটাও আমি মনে করি দরকার। 1000 থেকে বাড়িয়ে 2000 করা হয়েছে, আর অন্নপূর্ণা ভান্ডার 3000 করে দেওয়া হবে। এবারে বলতে পারি আমরা যে এই টাকাটা কি করে আসবে, এটা ঠিকই মনে হতে পারে। আমি এর আগেও বলেছি, এই ওয়েলফেয়ার স্টেটে যেরকম আমাদের ভাতা দেওয়া হতো সেটা খুব দরকার ছিল। বিশেষ করে এই মুহূর্তে যে ভাবে মূল্যস্ফীতি হচ্ছে, সাংঘাতিক ভাবে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, তাতে কিন্তু এই ভাতাটা খুব দরকারি। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। আমার প্রশ্ন, যারা বৈধ ভোটার ছিলেন, যারা এই দেশের নাগরিক, তারা কেন বঞ্চিত হবেন এই প্রকল্পের সুবিধা থেকে? অগ্নিমিত্রা পল বলেছেন যে যারা ট্রাইব্যুনালে যাদের নাম আছে বা যারা আবেদন করেছেন তারা পাবেন এটা, সেটা ঠিক আছে। কিন্তু যারা করতে পারবেন না, প্রচুর মানুষ জানেন, আমি জানি, ব্যক্তিগতভাবে আমি বহু দরিদ্র প্রান্তিক মহিলাদের চিনি যারা কার্যত এই প্রকল্পের এই অর্থটুকু নিয়েই বেঁচে আছেন। এই যে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ গিয়েছে, তারা কিছুই জানেন না, কোথায় যাবেন, কেমন করে, কোথায় আবেদন করবেন, কিচ্ছু জানেন না। এরকম অনেক মহিলাকেই জানি, পুরুষকেও জানি। তারা অন্য আর্থিক সুবিধাও পাবেন না, রেশনের চাল পাবেন না, আগামী দিনে হয়তো তাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। এইসব মহিলা বা পুরুষের জাতি, ধর্ম, রাজনীতি নির্বিশেষে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু এরপরেও কিছু প্রশ্ন থাকলেও এখনো সেই প্রশ্নের উত্তর আমরা পাইনি, হয়তো পাবো আগামী দিনে, কারণ এখন বেশি দিন হয়নি এই সরকার, কাজেই প্রথমেই এত উত্তর পাওয়া কখনোই সম্ভব নয়। একটা হচ্ছে কর্মসংস্থান কিভাবে হবে, তার একটা নীতি বা রূপরেখা আমরা নিশ্চয় দেখতে পাবো, এখনো পাইনি। এখনো পর্যন্ত আমরা অর্থমন্ত্রী কে হবেন তার আঁচ পাইনি। এখনো মন্ত্রী সভাই গঠিত হয়নি, মাত্র 5 জন মন্ত্রী আমরা দেখতে পাচ্ছি। শুভেন্দু আছেন মুখ্যমন্ত্রী, তার কাছেই সবচেয়ে বেশি সংখ্যক মন্ত্রক রয়েছে, তিনি চালাচ্ছেন কার্যত। আর তারপরে আছেন অগ্নিমিত্রা পল এবং দিলীপ ঘোষ। আসলে এটা বিজেপির অন্দরের খবর যে এত নির্বাচিত বিধায়ক হয়েছেন, উত্তরবঙ্গ থেকে হয়েছেন, এমনকি দক্ষিণবঙ্গ থেকে হয়েছেন, যে তার মধ্যে থেকে বাছাই করাই সমস্যা হচ্ছে এবং মন্ত্রিত্বের দাবিও উঠছে ভীষণ। সবাই বলছেন মন্ত্রী হবেন। এখন মন্ত্রী শান্তি হতে তো সবাই চান, কিন্তু কাজটা কে করতে পারবে?
আর কিভাবে তা বাছাই করা হবে, এটা খুব জটিল এবং কঠিন কাজ আমি জানি। তবু এই কাজটা যত শীঘ্র সম্ভব ততটাই হওয়া উচিত বলে আমি মনে করি, কারণ বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটি পরিষেবা যাতে কোনো রকম ব্যাহত না হয় সেটা কিন্তু মুখ্যমন্ত্রীকেই দেখতে হবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সঙ্গে পরের এপিসোডে। যারা আমার সঙ্গে থাকছেন তাদের কাছে আমার অনুরোধ যে আমার এই যে চ্যানেলটা সেটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। নমস্কার।